সন্দ্বীপে প্রথম বাংলাদেশের যে সোলার মিনি গ্রিড এটাও কিন্তু আমরা করি আর কি। শুধু ক্রেডিট দিয়ে মানুষের গরিব মানুষের হবে না, এটার সাথে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ লাগবে, তার বেসিক নিডসগুলো অ্যাড্রেস করতে হবে। তরুণরা তো আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমাদের অর্থনীতির ভবিষ্যৎ। দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রের উন্নয়ন কিংবা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। আজ আমাদের সাথে এমন একজন গুণী ব্যক্তিত্ব রয়েছেন যিনি কয়েক যুগ ধরে সৃজনশীল ও বহুমুখী উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিজেকে করেছেন বহু মানুষের কাছে অনুকরণীয়। আজ এমনই একজন মানুষকে নিয়ে আমাদের আজকের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট ভয়েস অফ এক্সিলেন্স। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন গুণী ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দিব যিনি হচ্ছেন জহিরুল আলম, একই সাথে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইন্টিগ্রেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই আমরা জানতে চাইবো আপনার বেড়ে ওঠা, শৈশব, আপনার শিক্ষা কোথা থেকে করেছেন, সবকিছু মিলিয়ে আমরা আজকে জানতে চাইবো যে কিভাবে আপনার ছোটবেলাটা শুরু হয়েছিল, শৈশবটা শুরু হয়েছিল। ধন্যবাদ। আমার জন্মটা চট্টগ্রাম জেলায় সাতকানিয়া উপজেলা একটা গ্রামেই আমার জন্ম। শৈশবে আমার লেখাপড়া ওখানেই, বেড়ে ওঠা ওখানেই। আমরা শৈশবের কথা বলতে গেলে এখন থেকে প্রায় 70 বছর আগের কথা। তখন এই যে আসলে গ্রাম এলাকায় বিস্তীর্ণ, চারিদিকে খোলা মেলা মাঠ, এখানে বেড়ে ওঠা, এখানে রোদ বৃষ্টির মধ্যে খেলাধুলা, এটার মধ্যে বেড়ে ওঠা। এবং আমার প্রাইমারি স্কুলও ওখানেই, এবং ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া আমার যেতে ওই এলাকায় সাতকানিয়া মডার্ন হাই স্কুলে। তারপর আমি ওখান থেকে চলে আসি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। আমার ক্লাস 9, 10 চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে করা। এরপরে ওখান থেকে আমি চট্টগ্রাম কলেজ থেকে আমি HSC পাস করি। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স অনার্সে ভর্তি হই, ওখান থেকে মাস্টার্স করা আর কি। তো কলেজের স্কুলে একটা খুব ভালো সময় কেটেছে, এবং এটা দেশের একটা সেরা স্কুল। তখন ওখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল অনেকগুলা। তো এইখানে লিবারেশনের পরে 1972-73 প্রথম দিকে আমাদের বর্তমান নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূস ওখানে জয়েন করলেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে। তখন রিডার বলতো আর কি, হেড অফ দি ডিপার্টমেন্ট। তো উনি এসে জয়েন করার পরে তখন মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হলো, একটা লাইভ সৃষ্টি হলো। তখন উনি যোগদান যখন করেন, তো আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো তখন শহর থেকে, এখন মনে হয় না যে ইউনিভার্সিটি শহর থেকে খুব দূরে, ওই পর্যন্ত শহর কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। তখন আমরা শহর থেকে প্রায় 11 মাইল, এটা কোনো ইয়ে ছিল না, সব খালি মাঠ, চারিদিকে ধান ক্ষেত, হেঁটে হেঁটে যেতে হতো। না, ওখানে বাস ইউনিভার্সিটি অথরিটি হাটহাজারী, ওখান থেকে ওই যে বাস, তখনকার আমলের মুরিদ টিনের মতো বাস, এইগুলি ছিল। শহর থেকে আমাদের সবাইকে নিয়ে যেত, স্টুডেন্টদেরকে, টিচারদেরকে নিয়ে যেত। এবং এরা যদি কোনো কারণে স্ট্রাইক করে, ওদিন আর ক্লাস নাই। আর ওখানে ইয়েতে আমরা ধরেন সকালবেলা আসতাম, 1টার মধ্যে সব ক্লাস শেষ। তো এখন স্যার প্রফেসর ইউনূস যখন আসলেন, ওনার আবার সব দিকে একটু ইয়ে আর কি, খুব কিউরিসিটি, কি এতগুলি সকাল থেকে আসে যায়, বিকালবেলা এটা কোনো ক্লাস হয় না। তো উনি বলে যে দেখি এটার আবার ওরা স্ট্রাইক করলে ক্লাস বন্ধ। তো উনি এটার উপর একটা স্টাডি করার জন্য শুরু করলেন, হাত দিলেন। এবং ওখানে দেখলাম যে একদিন ডিপার্টমেন্টের ইয়েতে নোটিশ বোর্ডে যে যারা ইন্টারেস্টেড ইয়েতে ট্রান্সপোর্ট প্রবলেমের উপর স্টাডিতে অংশগ্রহণ করতে, তারা নাম দেন। তো আমার খুব হলো যে দেখি আমিও এটার সাথে জড়িত হব। তা আমিও নাম দিলাম, আমাকে সিলেক্ট করলেন ওনার সাথে। এবং ওইটা ভালোভাবেই উনি স্টাডিটা কমপ্লিট করেছেন। এবং ওই স্টাডির ওই কাজের মাধ্যমে ওনার সাথে কাছাকাছি আসা, উনি আমাকে পছন্দ করলেন কাজের ব্যাপারে। তারপর ওখানে একটা ইম্পর্ট্যান্ট রিকমেন্ডেশন ছিল, আমাদের আজকাল যে রেল লাইনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ডাইরেক্ট, ওটা আগে দূরে একটা স্টেশন ছিল নাজিরহাট রেল লাইনের, ওখান থেকে আমরা নেমে হেঁটে হেঁটে যেতাম আর কি, আসতাম এরকম। তো তখন উনি শুধু এটা রিকমেন্ডেশনে দিয়ে ক্ষান্ত হন নাই, উনি কিন্তু এটা পার্সু করে রেল লাইনটা করাইছেন। কিন্তু অনেকে হয়তো এটা জানে না, এখন করাইছেন। এটা এরকম ছিল আর কি, ট্রান্সপোর্ট প্রবলেমের উপর। এটার পর উনি চিন্তা করলেন যে ডিপার্টমেন্টটা একটা
রিসার্চ স্টাডি ইউনিট উনি করবেন, চালু করবেন, এবং রুরাল স্টাডিজ প্রজেক্ট নামে একটা ইউনিট ওখানে খুললেন। তখন উনি আমাকে ডাকলেন, ডেকে আবার আমার সাথে কিছু কথা বললেন, আমার সাথে ইন্টারভিউ নিলেন। পরে বলে যে না, তোমাকে এটার দায়িত্ব দিলাম, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবা, এবং এই যে রুরাল স্টাডিজ প্রজেক্ট এটা তুমি কোঅর্ডিনেট করবা। এবং একটা রুম দিল পাশে, এবং সাথে একজন টাইপিস্ট দিল। টাইপিস্টটা খুব ভালো, একবার না দেখে খুব ইয়ে ছিল, স্পিড অনেক বেটার ছিল আর কি। তো ওখানে পুরো সব টিচারদেরকে উনি ইনভলভ করলেন বিভিন্ন রকমের রিসার্চে, স্টাডিতে, ভিলেজ স্টাডি, সার্ভে, গভর্নমেন্টের বিভিন্ন রকম তখন প্রোগ্রাম ছিল, ওগুলি ভ্যালুয়েশনে। এখন ওগুলি সব রিপোর্টগুলো আমি দেখতাম, এবং ওইটার প্রুফ দেখা, প্রিন্ট করা সব দায়িত্ব ছিল। গ্রামীণ ব্যাংক মডেল সৃষ্টি করলেন, আমরা তো ওখানে করছি। এটা তখন ইনফর্মাল গ্রুপ ছিল, এবং সারা রাত ধরে ওই যে আমরা একবার দিতাম, 6 মাস পরে টাকা নিতাম, সারা রাত ধরে মিটিং করতে হইতো। 10% কাজ করতেন। হ্যাঁ, আমি কাজ করছি ওখানে, তো হতো। কিন্তু এই সমস্ত প্রবলেম উনিও দেখলেন যে এই সমস্ত প্রবলেম, মানুষের যে ছেলেরা ঠিকমতো পয়সা দেয় না, ইয়েতে 6 মাস পরে হইলে আবার দিতে পরিশোধ করছে না, 20%, 10% সবসময় প্রবলেম করে। তো উনি এখানে সপ্তাহে নিয়ে আসলেন, এটা সাপ্তাহিক কিস্তিতে নিয়ে আসলেন, এবং তাদেরকে সাপ্তাহিক করে দেয়, তাহলে আস্তে আস্তে তাদের অন্যান্য ইনকাম দিয়ে পরিশোধ করতে পারবে। আবার ছেলেদের পরিবর্তে উনি মহিলাদেরকে নিয়ে আসলেন, দেখলেন যে মহিলারা বেটার, এবং তাদের একটা এম্পাওয়ারমেন্টও হবে। তো করে উনি একটা করে ফেলেন। কিন্তু আমরা যেহেতু ওখানে ওটা সরকারি প্রজেক্ট ছিল, তো ওখানে সব সময় এই যে জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল কোঅর্ডিনেটর, গভর্নমেন্টের আমলারা আর কি। তো এইটা তো তাদের তো ওইভাবে ডেডিকেশন নাই, ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং নাই। পরে এইটা এই যে আমরা 76 তো 83-তে এসে তো গ্রামীণ অর্ডিন্যান্স জারি করে এটা ব্যাংক হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, ওনার সাথে আপনি কাজ করেছেন, যে অনুপ্রেরণাটা আপনি অলরেডি বলছেন আমাদেরকে। তাছাড়া উনি মানে এই কাজের ক্ষেত্রে আপনার এই অনুপ্রেরণাটা সে কীভাবে বাড়িয়েছিল, মানে আপনি এখান থেকে অনুপ্রেরণা কীভাবে পেয়েছেন? না, উনি ওনার কাজের ধারা, ওনার যে কাজের বোঝানো, ওনার যে ব্যবহার, ওনার যে চিন্তা, তো এগুলিতে দেখে কাজ দেখে, আর কাজ যে গ্রামের মানুষের সাথে কাজ করা দেখলাম যে তাদের উপকার করতে পারতেছি। মানুষ যে এই ইরিগেশন ওটা চালু করে দিয়ে যে মানুষ লাভবান হচ্ছে, এটার মনের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ, মানুষের ডাইরেক্ট কিছু আমরা উপকার করতে পারতেছি। তো ওনাকে যখন বললাম যে আমরা কাজ করতে চাই, উনি কিন্তু খুব এনকারেজ করলেন, বললেন যে ঠিক আছে, কাজ শুরু করেন, আমরা চাচ্ছি এরকম মানুষ আসুক, কাজ করুক এখানে হিল ট্যাক্সে। তা আমরা খুব এনকারেজ ফিল করলাম। বলে যে আমি বললাম যে কোথা থেকে শুরু করব, কারণ তখন তো ওখানে আনরেস্ট চলতেছে। বলে যে আপনারা বান্দরবনের সোয়ালাক থেকে শুরু করেন, কম্পারেটিভলি ইট ইজ সেফ। নাইলে আপনি আরেক জায়গায় গেলেন, আবার পালাই গেলেন, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি। তো ওখানে গেলাম, ওখানে যে হেডম্যানও খুব কোঅপারেটিভ ছিল, রাজার সাথে আলাপ করলাম, রাজাও খুব কোঅপারেটিভ ছিল। আমরা ওখানে শুরু করলাম ওই যে গ্রামীণ ব্যাংকে সেই $7,500 ওইটা। আরেকটা হলো এর মধ্যে আমি যে রিক্রুট করলাম, আমার খরচ সব কিন্তু আমার কন্ট্রিবিউশন, আমার সেভিংস থেকে। এখানে তার কোনো পয়সা নেই, অপারেশনাল তো পরিচালনা খরচ তো কেউ দিচ্ছে না। তো এখান থেকে ওখানে গিয়ে লোকাল ইয়েদের রিক্রুট করলাম, একটা 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে একটা নিলাম রুম। তো ওখানে ওইভাবে আমাদের শুরু করার পরে মানুষের কাছে বেশ সাড়া পাওয়া গেছে, গ্রামের লোকদের কাছে। আমরা উপজাতিদের নিয়ে প্রথমে শুরু করি, তারপরে এরপরে আমরা যে হয়ে গেল 3-4 মাস, তখন ওই যে জেএসএস আমাদের খবর দিল, তাদেরকে কে কমপ্লেন করছে, আইডিএফ আসছে এখানে করতে, টাকার ব্যবসা করতে। মানে ব্যাপারটা আপনার কাছে একটা চ্যালেঞ্জিং এর মতো, একবার চ্যালেঞ্জিং এখনো পর্যন্ত। আচ্ছা, তারপরে ওরা খবর দিল, ওই যে আমাদের হেডম্যান, সে তো আমাদের সেদিন সে আমাকে ফোন করলো, বলে যে এই অবস্থা। তা আমি বললাম যে ঠিক আছে, তাদেরকে বলেন তারা আগে আমরা যাদের পয়সা দিছি, টাকা দিছি, তাদের সাথে কথা বলো, যদি আমরা ওখানে মানি ল্যান্ডিং করতে চাই, তাদের শোষণ করতে চাই, তাহলে আমরা উইল উইথড্র। তারা গেছে, তাদের তো নেটওয়ার্ক আছে ভিতরে গিয়া সপ্তাহখানিক পরে আমাকে আবার ফোন দিছে, বলে যে না ঠিক আছে, ইউ ক্যান গো অ্যাহেড, এটার মধ্যে যদি কোনো রকমের আমাদের সহযোগিতা লাগে তাহলে আমরা দিবি। তা তখন এটা কিন্তু ওই যে বলতেন না, এটা কিন্তু আমাকে সাহস বাড়লো, তখন আমার খুব ভালো লাগলো। তো ওখানে দিলা। এরপরে কিন্তু শান্তি চুক্তি হওয়া পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, তারা আমাদের সাপোর্ট দিচ্ছে। স্যার, সো আমরা এখন জানবো যে আপনার হচ্ছে মাইক্রো ফাইন্যান্স থেকে তো শুরু হয়েছিল, তো সেখানে শিক্ষা, স্বাস্থ্য, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনি কিভাবে কাজ করেছিলেন? না, এটা আসলে আমরা তো মাইক্রো ক্রেডিট নিয়ে শুরু করেছি, গ্রামীণ ট্রাস্টের পার্টনার হিসেবে।
তো ওখানে আমরা তো বান্দরবনের সেই রিমোট সোয়ালক থেকে শুরু করি, এবং বান্দরবনে এটা কিন্তু ওয়ান অফ দি পুয়ারেস্ট এরিয়া ইয়েতে বাংলাদেশের। আর ওখানে ধরেন এই যে পানির অভাব ছিল, তারপরে যে মশা ম্যালেরিয়ার প্রভাব ছিল, এবং এই পানিবাহিত রোগের প্রভাব বেশি ছিল। তো ওই কারণেই ওখানে সবসময় রোগ সুখ লেগেই থাকতো। আর আমরা দেখলাম যে টাকা দিছি, অনেকেই অসুস্থ হয়ে গেল, টাকাও শেষ ওখানে, তার আরও ধার করে চলতে হয়েছে। তো এখন আমরা দেখলাম যে এই অবস্থায় তো টাকা তার থেকে চাওয়া যায় না। তো আমরা মনে করলাম যে এটার একটু বিহিত হওয়া উচিত। তখন আমরা তাদের সাথে আলাপ করলাম। আবার আমাদের তখন এই যে বাই দ্যাট টাইম সুইডিশ সিডা, ওদের কাছে ওই যে আমরা তো $7,500 মাত্র ইয়ের থেকে পাইছি, কিন্তু পরে দেখলাম যে এই টাকা তো কিচ্ছু না। পরে আবার স্যারের কাছে গেলাম, কি কাজে নামাই দিলেন, এই টাকাতে কিছু হবে না। বলে যে আরো অন্যান্য ডোনারের কাছে তুমি চাও। তো ওনার পরামর্শে এই যে সুইডিশ সিডা আরো কয়েকটার কাছে আমরা প্রপোজাল দিয়েছি। সুইডিশ সিডা ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, এবং ওনারা আমাদেরকে সাপোর্ট 93 দিকে শুরু, তো 94-95 দিকে তারা আমাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো। তো ওখানে প্রথমে থেকেই ক্রেডিটের এটা ছিল। তারপরে আমি তাদেরকে বললাম যে এখানে তো শুধু ক্রেডিট দিলে হবে না, কারণ এটার সাথে তো তাদের যে অসুস্থতা, এটা তো একটা বিরাট ফ্যাক্টর। এটা যদি আমরা অ্যাড্রেস না করি তারা তো উঠে আসতে পারবে না। আর এখানে তখন জুম চার্জ হতো পুরাপুরি, কখনো প্রোডাক্টিভিটি ওয়াজ ভেরি লো। পাহাড়ি সাইডে এখানে যদি আমরা কিছু তাদেরকে টেকনোলজি দিই, হাইব্রিড দিই, তাহলে তো তাদের ইনকাম রাতারাতি বেড়ে যাবে। তো তারা কিন্তু দেবার ভেরি লিবারেল, বলে যে না আমাদেরকে প্রস্তাব দাও। তখন আমরা ওখানে প্রথমে প্রিভেন্টিভ দিয়ে শুরু করলাম, ট্রেনিং দিয়ে শুরু করলাম। তখন তারা বলে যে প্রিভেন্টিভ দিলে কি হবে, তাহলে আমি যে ভালো পানি কোথায় পাবো, আমার পানির ব্যবস্থা করে দাও, আমাকে টয়লেটের ব্যবস্থা করে দাও। তো আমরা এভাবে কিছু লিমিটেড ওয়েতে আমরা ভেবে দিছি, তারাও সাপোর্ট দিচ্ছে। তারপরে এরপরে তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, পাহাড় ভিত্তিক ছোটো যেতে পারে না। তখন আমরা শুরু করলাম কি ছোট ওই যে নন ফর্মাল স্কুল, ক্লাস 1-2 গভর্নমেন্টের সিলেবাস, তারা ঘরটা তারা করে দিবে, বেঁধে দিবে, আমরা শিক্ষার ব্যবস্থা টিচার দিব, ম্যাটেরিয়ালস দিব। এইভাবে আমরা পাড়ায় স্কুল শুরু করলাম। তো পরে অবশ্য হিলটেক ডেভেলপমেন্ট বোর্ড এটা টেক ওভার করছে আমাদের মডেলটা, তখন আমরা উইথড্র করছি আর কি, ডুপ্লিকেশন দরকার নাই। তো এইটা এরপর আবার দেখলাম যে কৃষির কথা বললাম, তো কৃষির যে হোম গার্ডেনিং, তারপরে এখানে টেকনোলজি ট্রান্সফার, ইরিগেশন, এগুলি দিয়ে ওঠারও আমরা একটু তাদেরকে আপগ্রেড করলাম। এটার পরে ওখানে পশুর একটা ইন্টারভেনশন হলো। তারপরে সোলারেরটা আসলো, দেখা গেলো যদি রিমোট এরিয়া বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দিতে পারলেই এটার একটা হবে যে তাদের যে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, লেখাপড়া করতে পারবে, রাতের কাজটা ইউজ করতে পারবে। তখন এর আগে কিন্তু আমাদের স্যারে কিন্তু এই সোলার, ডক্টর ইউনূস স্যার, এটা 1997 উনি, কিন্তু আমরা তো শুরু করলাম এটা সোলারটা আরও পরে, উনি 1997, হ্যাঁ খুব সম্ভবত, তখন ফার্স্ট মাইক্রো ক্রেডিট সাবমিট হয় ইয়েতে, প্রথমটা ওয়াশিংটন ডিসিতে, আমিও গেলাম। তো স্যারের তখন ইউএসআইডি বোধহয়, ওই দীপালও ছিল তখন, দীপাল এটা দেখতো রিনিউয়েবল এনার্জি। তো স্যার তখন এই যে প্রজেক্ট ডিজাইন তারা পয়সা দিতে চাচ্ছে, তো আমিও ছিলাম ওখানে। তো উনি তখন থেকে এটা শুরু করলেন নিজের উদ্যোগে। ওই যে সোলার হোম সিস্টেম, বাড়ি ছোট সোলার, ওখান থেকে 2টা বাল্ব জ্বালাবে, আলোকিত হবে, তারা প্রোডাক্টিভ পারবে, এটা এইভাবে শুরু হলো। তখন আমরা শুরু করলাম 2002 তখন এইটা আবার ইটকল আছে না সরকারের, ইটকল কিন্তু এই প্রোগ্রামটা টেক ওভার করলো যে ওই যে ইয়েতে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আমাদের জিটিজেড, এদের ইয়েতে আর কি কোঅপারেশনে, এদের সাপোর্ট নিয়ে তখন আমরা তাদের পার্টনার হিসাবে আমরাও শুরু করলাম। যেহেতু ইয়েতে হিল ট্র্যাক্স আমার রিমোট এলাকায় নাই, তা আমরা কিন্তু ওখানে প্রায় 1.5 লক্ষ পরিবারে কিন্তু আমরা সংযোগ দিয়েছি, এটা সোলার দিয়ে দিয়েছি। আর এই যে সন্দ্বীপে প্রথম বাংলাদেশের যে সোলার মিনি গ্রিড, এটাও কিন্তু আমরা করি আর কি। তো এটা একটা বিরাট সাকসেসফুল ছিল, ছিল।
এখনও ওইটার ধারাবাহিকতায় এখন তো সোলার হোম সিস্টেম ওইভাবে যারা চায় তারা ইটকলের সেই প্রোগ্রামের আর নাই ওইভাবে, আমরা নিজেদের তরফ থেকে এটা দেই। আর এটার ইয়ের জন্য সোলার যে গ্রিন এনার্জির জন্য আমরা সোলার যেখানে যেখানে দেওয়ার দরকার, সোলার মিনি গ্রিড, স্কুল, মাদ্রাসা, বাড়ি, তারপরে সোলার ইরিগেশন, তো এগুলি আছে। আর এখন যেটা এই যে আপনারা ব্যাটারি চালিত গাড়িগুলো আছে না, এরা তো অ্যাসিড ব্যাটারি ইউজ করেন। এটা কিন্তু হ্যাজার্ডাস, এটার মেনটেনেন্স লাগে, এটার ডিউরেবিলিটি বেশি নাই। ওইটা আমরা প্ল্যান নিছি যে টু রিপ্লেস বাই লিথিয়াম ব্যাটারি, যেটা মেনটেনেন্স ফ্রি এবং এটা 5 থেকে 7 বছর এটার লাইফ। তো এটা দিয়ে এটার ওই পলিউশনও নাই, এটা করতেছি। আবার আমরা এটার মধ্যে ওই কিছু বোটে সোলার ইঞ্জিন এটা দেওয়ার প্ল্যান আমরা করতেছি। আমাদের আরেকটা আছে সিগনেচার প্রজেক্ট হালদা। আইডিএফকে নিয়ে তো আপনার অনেক স্বপ্ন আপনি অলরেডি করে ফেলেছেন, মানে স্বপ্ন পরিপূর্ণ করছেন, আরও অনেক স্বপ্ন আছে। ভবিষ্যতে এটিকে আপনি আরও কিভাবে দেখতে চাচ্ছেন বা কি কি স্বপ্নে আপনি এটাকে রূপান্তরিত করতে চাচ্ছেন? এটা যখন আমরা শুরু করি, আমার ভিতরে ওই যে অনেক দিনের যে কুমিল্লা একাডেমিতে করলাম, স্যারের হাতে করলাম, তা আমার কাছে তখন বিশ্বাস করতাম যে শুধু ক্রেডিট দিয়ে গরিব মানুষের ইয়ে হবে না, এটার সাথে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ লাগবে, তার বেসিক নিডসগুলো অ্যাড্রেস করতে হবে। সেইভাবে আমরা কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে গেছি আর কি। তো এখন আর এই যে গ্রামীণ মডেলটা তখন তো ছিল না, আমরা ওখানে টেস্ট করছি হাতে ওয়েদার ইট ওয়ার্কস। তো ওইটা আমরা ওখানে কাস্টমাইজ করছি এবং এটার সাথে যে অন্যান্য উপাদানগুলি আমরা ওখানে যুক্ত করেছি, এই যে এতক্ষণ আপনাকে বললাম, ইভেন ভ্যালু চেইন, যে প্রোডাকশন থেকে আরম্ভ করে মার্কেটিং পর্যন্ত। তো এইগুলি এখন এই যে ডিফিকাল্ট গরিব মানুষের জন্য কাজ করা, আনসার্ভড এরিয়ায় কাজ করা, এইটার একটা মডেল আমরা করতে পেরেছি। এবং এইটা পৃথিবীর যে কোনো জায়গায় রিমোট এরিয়াতে, ডিফিকাল্ট এরিয়াতে এইটা হবে, কাজ করবে। তো সেইটা আমাদের মোটামুটি এখন যে একটা করতে পারছি। তা আমরা এখন ভবিষ্যতে হলো যে আইডিএফকে এমন একটা নিয়ে যাওয়া এটা একটা মডেল হবে, শুধু দেশের না, সারা পৃথিবীর। এখনও তারা আমাদেরকে ভালো করে, পৃথিবীর অনেক দেশের লোকজন চিনে আইডিএফের কাজের জন্য। এবং অনেক লোক আমাদের এখানে এক্সপোজার ভিজিট আসে, ট্রেনিংয়ের জন্য আসে। নেপাল থেকে একটা বিরাট গ্রুপ আসে এবং এই পর্যন্ত আমাদের বোধহয় 500 টিম আসছে নেপাল থেকে, লাওস থেকে, ভিয়েতনাম থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের এক্সপোজার ভিজিট ট্রেনিংয়ের জন্য আসে। এটা একটা মডেল হবে সারা বিশ্বের জন্য, গরিব মানুষকে কীভাবে অর্গানাইজ করে তাদেরকে সোশিও ইকোনমিক আপলিফমেন্ট করা যায় অবস্থা, সেটা এবং সবাই যেন এখান থেকে উপকৃত হয়। স্যার, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে অনেক গল্প করলাম, আপনার অনেক জীবনের সম্পর্কে, সব কিছু সম্পর্কে জানলাম, আইডিএফ সম্পর্কে জানলাম। খুব ভালো লেগেছে। আসলে আপনার সাথে কথা বললে কথা শেষ হবে না, কিন্তু আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের স্পন্সর মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার আছে, সেটা একটু তুলে দিচ্ছি আপনাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো যদি কথা থাকে, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটু বলতেন। তরুণরা তো আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমাদের অর্থনীতির ভবিষ্যৎ। তরুণদের আসলে যে তরুণ অবস্থা থেকে, তাদের যে শুরু থেকে তাদেরকে আমাদের আসলে, তো এই যে আমাদের ন্যাশনাল দায়িত্ব, কিন্তু আমাদের সরকারের দায়িত্ব, তাদেরকে যাতে করে আমরা ওইভাবে গ্রুম করতে পারি। আমাদের সরকার, পরিবার, আমরা সবাই মিলে একসাথে যদি এটাতে কাজ করি, আমরা তরুণ প্রজন্মকে আমাদের মতো করে একটা ভালো নাগরিক হিসেবে গড়ে তুলি, তাহলে আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, সেটাতে আমরা পৌঁছতে পারবো।